আসন্ন রমজান উপলক্ষে তো আজকে কিছু ফ্রোজেন আইটেম রেডি করে নেব। তো তারই প্রিপারেশন চলছে। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আন্টিরা আমার আজকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করেছি গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই ভিডিওটি শুরু করেছি। তো এখানে এই যে জুয়ের যে কেনাকাটাগুলো করেছিলাম এগুলো যে বের করব সেই সময়টা পাচ্ছিলাম না। তো ভাবলাম যে জুতোগুলো একটু ভালো করে বের করে দেখি। তো এগুলো জাম কেসের জুতা ছিল। তো এবার স্কুলের জুতাগুলো একটু অন্যরকম। আগের স্কুলের জুতাগুলো ছিল কালো। আর এদিক থেকে যে গাইডগুলো কেনা হয়েছে, তো জুঁইকে বলেছিলাম যে গাইডগুলো একটু ভালো করে চেক করার জন্য। অনেক সময় দেখা যায় বইয়ের পাতা ২ টা জোড়া লাগানো থাকে, আবার অনেক সময় ২-১টা পাতা মিসিং থাকে। আবার অনেক সময় দেখা যায় কি বইয়ের ভিতরে পাতাগুলো কিন্তু ছেঁড়াও থাকে। তো এগুলো বলছিলাম জুঁইকে একটু দেখার জন্য, তো ও সময় পাচ্ছে না। তো এর মধ্যে যেহেতু স্কুল খোলা, প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, বইও এখন পর্যন্ত হাত দিয়ে ধরে নাই। বারবার বলতেছিল যে সিলেবাস দেওয়া হয় নাই, তো গাইডগুলো পরেই দেখব। তো তারপরেও দেখলাম যে ও যেহেতু দেখার সুযোগ পাচ্ছে না বা সময় পাচ্ছে না বা ওর সুযোগটা হয়ে উঠতেছে না, তো ভাবলাম যে প্রত্যেকটা গাইড আমি না হয় চেক করে দেখি। দেখা যায় ছোট মানুষ বুঝবে না, এক-একটা গাইড ধরে তারপরে কলম দিয়ে যদি নিজের নাম লিখে ফেলে বা একটা আঁকাআঁকি করে ফেলে, তখন দেখা যায় দোকানদার আবার এই গাইডগুলো কিন্তু ফেরত নেবে না। তো এই কারণে কিন্তু গাইডগুলো আমি আগে চেক দিলাম। তো দেখলাম যে না, প্রত্যেকটা বইয়ের পাতাই ঠিক আছে। আর যখন দোকানদাররা বই দেখবেন যে বিক্রি করে, তারা কিন্তু বলেই দেয় যে অবশ্যই চেক দিয়ে নেওয়ার জন্য। যদি কোনো সমস্যা থাকে তাহলে অনেকদিন পর হলেও তারা রিটার্ন আরকি নেয়। সমস্যা একটাই যে বইয়ের মধ্যে যদি কোনো দাগ থেকে থাকে তখন কিন্তু তারা আর নিতে চায় না। আর এই যে দেখেন আমি সেই যে মটরশুঁটিগুলো হাফ বেছে এভাবে রেখে দিয়েছিলাম। আর এখন আবার এই যে অর্ধেকটা নিয়ে বসেছি। তো ভাবলাম যে মটরশুঁটিগুলো সবগুলো মটরশুঁটি আমি এখন বেছে ফেলবো। তো অনেক আপুরা আবার বলতে পারেন যে সেই মটরশুঁটি কবে বিথি আপু নিয়ে বাছাবাছি করেছে, আজকে আবার সেই মটরশুঁটি নিয়ে বসছে। আসলে মাঝখানে যেহেতু শবে বরাত গিয়েছে, তো তার মাঝখানে ২ টা ভিডিও আমার আগে পরে হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু এই ভিডিওর অংশটুকু আরকি আপনাদের সাথে শেয়ার করতে দেরি হলো। যাই হোক, আমার প্রতিটা আপুদেরকে বলবো যে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা আমার চ্যানেলের সাথে আছেন, প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আসলে মটরশুঁটি ফ্রোজেন করব। তো এই ২ কেজি মটরশুঁটি এনে এগুলো বাছাবাছি করতেই কিন্তু আমার অবস্থা খারাপ। তো যাই হোক, এরপর আর কোনো কাজ করি নাই। এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো আজকে সকালে নাস্তার জন্য আমি কি করেছি দেখেন, এখানে পোলার চাল দিয়ে আমি একদম পোলার চাল আর লবণ দিয়ে সাদা জাউ রান্না করে নিয়েছি। তো এই পোলার চালের এই জাউটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো গতকালকে সন্ধ্যাবেলায় মেয়েদেরকে বলছিলাম যে আজকে সকালবেলা কোনো রুটি বানাবো না। তো এই জাউটাই আরকি রান্না করব। তো যেই কথা সেই কাজ। তো মিনি রাইস কুকারটা যদি আরেকটু বড় হতো বা আরেকটু গর্ত টাইপের হতো তাহলে ভালো হতো। এটার মধ্যে রান্না করেছি ঠিকই, তবে ছিটে চারপাশের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে। এটার মধ্যে কখনো যদি মাংস রান্না করা যায় বা একটু মাছ-টাছ ভুনা করা গেলে ঠিক আছে। তবে একটু পানি দিয়ে বেশি কিছু রান্না করতে গেলে এটা কিন্তু অনেক ছিটাছিটি করে। ঝোলগুলো ছিটে একদম চারপাশটা কিন্তু একদম ভরে যায়।
জিনিসটা সত্যিই খুব কাজের। তবে আরেকটু যদি ডিপ হতো ভিতরের অংশটা বা বাড়ানো কমানোর একটা সিস্টেম থাকতো, তাহলে কিন্তু এই রাইস কুকারটা অনেক, অনেক কাজের আসতো। হয়তো অনেক মিনি রাইস কুকার আছে যেগুলো বাড়ানো কমানোর হয়তোবা সিস্টেম আছে। তো আমারটার মধ্যে নাই তো, এই কারণে আরকি বললাম। আর এদিক থেকে আমি জাউটা বেড়ে তারপরে টেবিলে দিয়ে আসছি। আর রাইস কুকারে পানিটা গরম করে নিয়েছি। তো রাইস কুকারে পানিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা একটা বলক চলে আসার সাথে, সাথে কিন্তু আমি মটরশুঁটিটা নামিয়ে নিব। এটা যেহেতু খুবই নরম জাতীয় এই সবজিটা, তো এটা কিন্তু হতে তেমন একটা সময় লাগে না। রাইস কুকারে রান্না করতে গেলেও ভয় লাগে। কয়েকদিন আগে তো দেখলাম যে ফেসবুকে যে এই রাইস কুকারে রান্না করতে গিয়ে তো দেখা যায় সেখানে একটু অসতর্কতার কারণে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এরপর থেকে কিন্তু রান্না-বান্না করতে গেলে আমার এই ইলেকট্রিক জিনিসগুলো দিয়ে কাজ করতে গেলে কেন যেন খুব ভয় কাজ করে। তারপরেও কি আর করা, তো অনেকটা সাহস নিয়েও এরপর আরকি কাজগুলো করতে হয়। আর এদিকে দেখেন আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে আগে মটরশুঁটিটা ধুয়ে নিয়েছি। এরপর আমি আরকি ফ্রিজ থেকে বরফগুলো নামিয়ে সেগুলো পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। তো সেই বরফের পানিটা আবার দিয়ে দিলাম। তো একেবারে তো বরফ রাখা হয় নাই। যতটুকু ঠান্ডা পানি ছিল ততটুকু দিয়েই মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিলাম। ওইদিকে পানিটা ঝরতে দিয়ে এদিকে এই যে ৩ মা মেয়ে বসে পড়েছি খাওয়া-দাওয়া করার জন্য। তো এই তো খাওয়া-দাওয়া করতে বসলাম আর ভয়েস দিতে বসেছি একদম মাগরিবের ওয়াক্তে। তো এর মধ্যে আজান দেবার কারণে আমি কিন্তু ভয়েসটা আবার নতুন করে দিচ্ছি। এ কারণে হয়তো ভয়েসটা একটু এদিক-সেদিক হতে পারে। আর এখানে দেখেন আমি ফুলকপি, গাজর, তারপরে কিছু আলু একসাথে আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। তো এটা একেবারে অল্প পরিমাণে আমি হালকা ভাপ দিয়ে একবার ফুটে উঠলে এটা আমি নামিয়ে তারপরে এটাও খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে আমি পানিটা ঝরাতে দিব। ইচ্ছে ছিল আরেকটু বেশি করে তারপর আরকি এভাবে ফ্রোজেন করে রাখতে। তো এভাবে এই সবজিটা যদি ফ্রোজেন করে রাখা যায়, এটা পাস্তা, নুডলস তারপর দেখা যায় স্যুপ অথবা সবজির পাকোড়া হিসেবেও কিন্তু পরবর্তীতে খুব সুন্দর করে খাওয়া যায়। তো হাতে আসলে সময় ছিল না। আর সারা সংসারের কাজ সামলিয়ে এরপর যে আবার এগুলো একটু করব, তো ওই সুযোগটা আরকি হচ্ছিল না। তো যতটুকু পরিমাণে সবজি, গাজর ছিল তো ভাবলাম যে এটা না রেখে দিয়ে অল্প পরিমাণে এখন রেখে দেই। যদি পরবর্তীতে সময় পাই আর কিছু ফ্রোজেন করব নয়তোবা না। তো এই তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে এখন ঠিক মটরশুঁটির মতো এটাও ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরাতে দিব। দেখতে, দেখতে কিন্তু রমজান চলে আসলো। রমজানের কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো চিন্তা করতেছি যে আসন্ন রমজান উপলক্ষে কিছু ফ্রোজেন আইটেম আরকি রেডি করে রাখি। তো এই তো আমি খুব সুন্দর করে সবজিটা কিন্তু ধুয়ে নিয়েছি। তো ফ্রোজেন করতে গেলে যেকোনো জিনিসের পিছনে একটু সময়টা বেশি দিতে হয়। আজকে এই যে রান্না-বান্না সবকিছু মোটামুটি আমি অফ রেখেছি। আজকে কিন্তু আমি রান্না করি নাই এখনো পর্যন্ত। তো এগুলো করতে গেলে কিন্তু এগুলোর পিছনে বাড়তি একটা সময় চলে যায়। তো এই যে দেখেন এইখানে আমি গাজর, ফুলকপি তারপরে আম আলু তো সবকিছু দিয়ে এটা আমি রোলের যে সবজিটা সেটা আরকি এখন রেডি করে নিচ্ছি। তো রোল বানাতে গেলে দেখা যায় যে শিটটা আমার ঘরে আনা ছিল, তো ওই শিটটা না আমি নামিয়ে কয়েকদিন ধরে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখলাম যে শিটগুলো কেমন নষ্ট হয়ে গিয়েছে, আবার ৪-৫ টা ছিঁড়েও গিয়েছে। তো এই কারণে কিন্তু ভাবলাম যে ওই শিটগুলো আর ওইভাবে শিট দিয়ে আর বানাবো না। তো বানাবো আ আজকে হাতে আরকি আ সুন্দর করে আটার ডোটা রেডি করে এরপর কিন্তু আমি আজকে হাতে শিটগুলো তৈরি করে নিবো। আর আজকে যে পুরটা রেডি করতেছি এটা কিন্তু আমি ঝাল একটা পুর রেডি করতেছি আম রোল বানানোর জন্য। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়েছি। তার সাথে এই যে লবণ দিয়ে দিলাম। তো পরিমাণে যতটুকু দেখা যাচ্ছে এতটুকু তো থাকবে না। তো এটা আরো কমে যাবে। আমি কিন্তু কিছুটা পাতাকপিও কেটে দিয়েছি।
আসলে একা হাতে সবকিছু সামলাতে হয় তো ওইভাবে আর কুলিয়ে ওঠা যায় না। দেখা যায় এগুলো করতে গেলে ঘরের রান্নাবান্নারা একটু লেট করে আরকি করতে হয়। তো কি আর করা আসলে বাচ্চা-কাচ্চাদেরও যেহেতু পছন্দের জিনিস এগুলো। তাছাড়াও অনেকদিন আগে আমার বোনও আরকি রোল খেতে চেয়েছিল। তো আমি যে ওকে বানিয়ে খাওয়াবো সেই সময়টাও হয় নাই। তো এর মধ্যে কিন্তু আল্লাহর রহমতে আমার বোনের বেবি হয়ে গিয়েছে। বেবির বয়সও মাশাআল্লাহ প্রায় ৫-৬ মাস হয়ে গেল। তো ভাবতেছি যে বোন বা সবাই যেহেতু আমার বাসায় আসবে, তো এখন যদি কিছু রোল আরকি রেডি করে রেখে দেই, ওরা আসলে এগুলো হয়তোবা নাস্তা হিসেবে ভেজে দিতে পারবো। আর এখানে আমি এই যে রোলের শিট তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিলাম। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটু সয়াবিন তেল দিয়ে দিব। আর ময়দা দিয়ে কিন্তু আমি এই শিটটা তৈরি করব। তো এই শিটের সাথে যদি একটু দুধ, লিকুইড দুধ আরকি জাল করে এরপর যদি দুধ দেয়া যায় এই শিট তৈরির সময়, তাহলে কিন্তু সেই রোলটা খেতে আরো মজা হয়। ডিম দেখা যায় ১ টা দিলেও হয়ে যায়, আবার ২ টা ডিম তারপরে দেখা যায় পরিমাণ মতো শুধু দুধ দিয়ে যদি গোলাটা তৈরি করা হয়, ওটা খেতে কিন্তু অনেক মজা। কারণ আমি অনেক আগে একবার ওইভাবে আ শিট তৈরি করেছিলাম। তো দেখেছিলাম যে অনেক মজাই লেগেছে। তো আজকে আর দুধ দিয়ে করলাম না। আমি নরমাল পানি দিয়ে তারপরে এই যে খুব সুন্দর করে এখন ডোটা রেডি করে নিচ্ছি। তো একটা হ্যান্ড উইক্স এর সাহায্যে খুব ভালো করে আস্তে আমি ময়দাটা ভালো করে সব পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো বেটারটা যত পাতলা হবে শিটগুলো কিন্তু ততটা সুন্দর হবে। তো অনেকদিন পর বানাচ্ছি তো আসলে তালগোল পাকিয়ে ফেলেছি। ওইভাবে যে শিটটা কতটুকু পরিমাণ পাতলা হতে হবে সেটা বুঝতে পারছিলাম না। যেকোনো জিনিস দেখবেন যে রেগুলার যদি একটা কাজ করা হয়, তাহলে সেই কাজের প্রতি কিন্তু অন্যরকম একটা আইডিয়া থাকে। তো এই কাজগুলো তো আর রেগুলার করতে পারি না বা রেগুলারও করা হয়ও না। এই কারণেই কিন্তু দেখা যায় হঠাৎ করে একটা জিনিস তৈরি করতে গেলে সেখানে একটু হযবরল আরকি হয়ে যায়। তো এইদিকে আমার কিন্তু এই যে সবজি ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। অন্যান্য সময় পুর তৈরি করার সময় এখানে সয়া সস বা দেখা যায় এমনিতেই আমরা যে মিষ্টি সসটা আছে সেটা ব্যবহার করি। আজকে একেবারে ঝাল করে কিন্তু পুরটা রেডি করেছি। তো পরিমাণে এই যে লবণটা কম হয়েছিল আর যেকোনো জিনিসে যদি পরিমাণ মতো লবণ না হয়, সেটা কিন্তু আবার খেতেও ভালো লাগে না। তো আজকে ঘরের কাজকর্ম অন্যান্য সবকিছু বাদ দিয়ে শুধু ফ্রোজেনের কাজ নিয়ে ব্যস্ত আছি। তো ভালো করে লবণটা মিক্স করে এখন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমার আপুরা সবসময় আমার ঘরের কাজকর্মগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। তো দেখা যায় যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ সবসময় তো কাজ করতে নিজের কাছে একঘেয়েমি লাগে। কাজ যে করি নাই তা না, সংসারের কাজ ঠিকই করেছি। তবে সেটা অফ ক্যামেরাতে। আর ভাবলাম যে আজকে যেহেতু ফ্রোজেন আইটেমগুলো রেডি করছি, আমার অনেক সময় অনেক আপুরা বলে থাকেন যে, "আপু তুমি কোন জিনিসটা কিভাবে ফ্রোজেন করো সেটা একটু দেখাবা।" যেমন কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিল যে আমি মটরশুঁটি কিভাবে ফ্রোজেন করি। আরেকজন আপু জিজ্ঞাসা করেছিল সিম কিভাবে ফ্রোজেন করি সেটা যেন আপুদের সাথে একটু শেয়ার করি। তো আসলে যখন যেটাই আমি এবার ফ্রোজেন করেছি, আমি কিন্তু আমার আপুদের কথা চিন্তা করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, আমার প্রত্যেকটা কাজই আমি মনে করি আমার কাছে আম একদম দরকারি। কোনোটা কাজই কম না। তো এই যে ১ম যে শিটটা তৈরি করেছি ওটার বেটারটা একটু ঘন হয়েছিল। পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি আবার একটু পানি দিয়ে দেই। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু আবার এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এই শিটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই শীটটা যখন দেখলাম যে এতটা সুন্দর হয়েছে তখন আমার এত ভালো লাগছিল। তো আমার এই ননস্টিকের প্যানটা যেহেতু বয়স অনেক হয়ে গিয়েছে, তো এটা আগের মতো এতটা একেবারে তেলতেলে অবস্থায় নাই। তো শীটগুলো তৈরি করার সময় আমি কিন্তু খুব সুন্দর করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম। তো ২-৩ টা শীট বানিয়ে তারপর আমি এভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলো শীটই কিন্তু হয়েছে। তো এখন আমি এই যে শীটগুলো ঠান্ডা করে এরপর চলে আসছি রোল তৈরি করার জন্য।
তো এখন আমি কিভাবে রোল তৈরি করি। আসলে রোল তৈরি করতে এটা আমি জানি যে আমার সব আপুরা আন্টিরাই জানেন। তো আমি যেহেতু বানিয়ে নিয়েছি তো ভাবলাম যে আপুদের সাথে শেয়ার করি। অনেক সময় অনেক আপুরা আছেন যে সদ্য বিবাহ হয়েছে বা অনেক কাজকর্ম অনেক আপুরাই জানেন না। তো সেই আপুরা যদি দেখে থাকেন আমার ভিডিওটি, আশা রাখছি আপুদের একটু হলেও উপকারে আসবে। আর আমি পুরের মধ্যে আসলে তেমন কিছুই দেইনি। বরাবর আমি যা দেই আরকি, একটু হলুদের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা, ওইভাবে কিন্তু পুরটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছি। তার সাথে কাঁচামরিচ দিয়েছিলাম একটু পরিমাণে বেশি। আর অফ ক্যামেরাতে ডিম দিয়ে গড়িয়ে এরপর কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে আমি গড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি সব কিছু পানি ঝরিয়ে ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রোলগুলোও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এখন হলো এটা রাতের বেলা। তো এগুলো কিন্তু আমি দুপুরবেলা রেখেছিলাম আর মাঝে মাঝে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন একেবারে সবগুলো ডিপ একসাথে না হয়ে যায়। তো একটু পরপর নাড়াচাড়া করে দিলে দেখা যায় কি সবজিটা একটু আলগা আলগা থাকে। আর আমার যখন যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু অনুযায়ী আমি কিন্তু নামিয়ে নিতে পারবো। তো আমার কোন আপুরা এভাবে সবজি ফ্রোজেন করেছেন বা আন্টিরা ফ্রোজেন করেছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ইচ্ছে ছিল যে আরও অনেক কিছু এবার ফ্রোজেন করব। চিকেনও ফ্রোজেন করার চিন্তা ভাবনা ছিল যে চিকেনটা খুব সুন্দর করে তারপরে সব কিছু মাখিয়ে তারপরে ম্যারিনেট করে আমি রেখে দিব। আসলে সময় যে কতটুকু পাবো আমি জানি না। এর মধ্যে আমার ফ্রিজটাও যেহেতু ময়লা হয়েছে, ফ্রিজের ডিপের অংশটাতে অনেকটা কিন্তু বরফ জমেছে। আবার দেখলাম যে নরমালটাও একেবারে হালকা পাতলা ময়লা হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ফ্রিজটা না পরিষ্কার করতে পারবো ততক্ষণ পর্যন্ত নিজের কাছেও একটা স্বস্তি আসবে না। তো ওইগুলো করতে গেলে আবার দেখা যায় ফ্রিজ পরিষ্কার করতে গেলে নিজের উপরে অনেক একটা প্রেশার পড়ে যাবে। যাই হোক, হয়তোবা মুরগিটা এনে যদি কেটে রেখেও দেই, হয়তোবা একটু কষ্ট হবে। নামিয়ে আগের দিন নামিয়ে যদি মাখিয়ে রাখা যায় সবকিছু দিয়ে, পরের দিন হয়তোবা বাচ্চাদেরকে ইফতারি টাইমে ভেজে দিতে পারবো। আর এই যে দেখেন রোলগুলো হালকা হালকা আরকি শক্ত হয়েছে, ততটা পরিমাণে শক্ত হয় নাই। তো এখানে আমি প্রত্যেকটা রোল এই বক্সটার মধ্যে একটা একটা করে তুলে রেখে দিব। এভাবে যদি কিছু কিছু ফ্রোজেন আইটেম রেডি করে রাখা যায় তাহলে রোজার মাসে একটা সুবিধা কি, প্রতিদিন তো আর ছোলা বুট পেঁয়াজু এগুলো খেতে ইচ্ছে করে না। তো মাঝে মাঝে এই ধরনের হালকা পাতলা ফ্রোজেন আইটেমগুলো ঝটপট করে নামিয়ে তারপরে কিন্তু ইফতারের জন্য খুব সুন্দর করে রেডি করে নেওয়া যায়। তো এই তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি ফ্রোজেন করলাম। আর এতটুকু জিনিস ফ্রোজেন করতে দেখতেই পেলেন পুরোটা ভিডিও জুড়ে যারা ছিলেন যে কতটা শ্রম এখানে আমাকে দিতে হয়েছে। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।